আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি নয়া দিগন্তকে আমার আজকের এই সাক্ষাৎকারটি গ্রহণ করার জন্য। আর শুভেচ্ছা জানিয়ে রাখছি অগ্রিম আজকে আমার ইন্টারভিউ যারা এখন দেখছেন বা পরবর্তী যারা দেখবেন তাদের সকলকে। আমি একথা বলবো নিশ্চয়ই তার জনপ্রিয়তা তার একটি কাল হয়েছে, কারণ তার জনপ্রিয়তাটা ছিল এমন যেটাকে দেশের মানুষ বলে আকাশচুম্বী জনপ্রিয়তা, এবং জনপ্রিয়তার যে কোনো পারদে আল্লামা সাঈদীর সমকক্ষ কেউ ছিল না। বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের অতীত ইতিহাস সব কিছুই যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে আল্লামা সাঈদীর জনপ্রিয়তার কাছাকাছিও কখনোই কেউ ছিল না। আলহামদুলিল্লাহ আজকে তিনি দুনিয়াতে নেই, কিন্তু এখনও আল্লামা সাঈদীর জনপ্রিয়তার কাছাকাছি কেউ নেই। তো এটা নিঃসন্দেহে বলা যায় যে তার জনপ্রিয়তায় ভীত হয়ে এবং রাজনৈতিক প্রতিহিংসায় আল্লামা সাঈদীকে আসলে টার্গেট করা হয়েছিল। তাকে পরিকল্পিতভাবে ভয় পেয়েছে এবং তাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আর প্রকাশ্যের যেটি বলছে সেটি তো আছেই। আপনারা খেয়াল করলে দেখবেন যে আল্লামা সাঈদী যে তাফসির মাহফিলের মাধ্যমে তিনি যে বাংলাদেশের ইসলামী পুনর্জাগরণের চেষ্টা তিনি করেছিলেন এবং আলহামদুলিল্লাহ তিনি সফলও হয়েছিলেন, সেই পুনর্জাগরণ ঠেকানোর জন্য প্রকাশ্যেই আওয়ামী লীগ বিরোধিতা করেছে এবং প্রকাশ্যেই তাকে অপদস্থ করার চেষ্টা করেছে। যেমন একটি ঘটনার কথা উল্লেখ করা যায়, 1997-98 অর্থ বছরে যখন জাতীয় সংসদের বাজেট বক্তৃতা তিনি করছিলেন এবং প্রসঙ্গক্রমে বাজেটকে শিক্ষা নীতির উপর যখন তিনি কথা বলছিলেন তখন তিনি কোরআন হাদিস নির্ভর কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে তিনি বলছিলেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত। ঠিক ওই সময় আল্লামা সাঈদীকে ট্রেজারি বেঞ্চ থেকে রাজাকার বলে সর্বপ্রথম উচ্চারণ করা হয়েছিল এবং তিনি আল্লামা সাঈদী তখন বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন জাতীয় সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার উপস্থিতিতে তিনি বলেছিলেন যে বাংলাদেশের কেউ যদি আমার সামনে আমার উপস্থিতিতে আমার এলাকা ভ্রমণ করে আসার পর প্রমাণ করতে না পারে যে আমি রাজাকার ছিলাম, তাহলে তার বিরুদ্ধে আমি 10 কোটি টাকার মানহানি মামলা করব। তো বিষয়টি হলো যে এটি ছিল প্রকাশ্য তাকে টার্গেট করে বলা, এমনকি তার প্রত্যেকটি মাহফিলে টার্গেট করে তাকে মাহফিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হতো। আপনার নিশ্চয়ই স্মরণ আছে 1989 থেকে 90 সালে স্বৈরাচারী এরশাদ যখন ক্ষমতায় ছিল তখন সম্ভবত বাংলাদেশের একমাত্র ব্যক্তি আল্লামা সাঈদী যার বিরুদ্ধে বাংলাদেশে 64টি 144 ধারা জারি করা হয়েছিল তার মাহফিল বন্ধ করার জন্য, যিনি বাংলাদেশের ইতিহাসে শুধু নয় এই পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা বোধহয় নেই যে কোনো একজন ব্যক্তিকে ঠেকানোর জন্য 144 জারি করতে হয়। তো এই জন্য যেটা বলছি প্রথম কথা যে হ্যাঁ তাকে প্রকাশ্যেই টার্গেট করে তাকে থামানোর চেষ্টা করা হয়েছিল। আর আরেকটা যেটা ছিল পরিকল্পনামাফিক, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে তাকে পরিকল্পনা করে তাকে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার করা, তাকে রিমান্ডে নেওয়া, সর্বশেষ তাকে পরিকল্পিতভাবে হত্যা, সবই তাদের একটা পরিকল্পনারই অংশ হিসেবে আওয়ামী লীগ কাজ করেছে। এবং এখানে শুধু আওয়ামী লীগ একা জড়িত বিষয়টি তা নয়, আমরা এটা বিশ্বাস করি যে এটির সঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারত সরাসরি জড়িত। আমি এটার সঙ্গে এই প্রসঙ্গে একটু বলতে চাই যে আমার পিতা আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে 2023 সালের 14ই আগস্ট। আপনি শুনলে অবাক হবেন, আপনি জানেন নিশ্চয়ই, তারপরে বলছি যে 2023 সালের 6ই আগস্ট আওয়ামী লীগের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছিল। সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিল ডক্টর আব্দুর রাজ্জাক, তৎকালীন কৃষিমন্ত্রী। তার সাথে ছিল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, আরও ছিল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আরও ছিলেন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য বোধহয় আরমা দত্ত, আর একজন ছিলেন নির্বাহী পরিষদ সদস্য মেরিনা জামান। এই 5 সদস্য বিশিষ্ট একটি দল ভারতে যায় আল্লামা সাঈদীকে হত্যার ঠিক 10 দিন আগে, এবং তারা ভারত সফর করে বাংলাদেশে ফিরে আসে 9ই আগস্ট 2023 এবং আল্লামা সাঈদীকে হত্যা করা হয় 2023 সালের 14ই আগস্ট। এটা যেটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এটার মাস্টার মাইন্ড যে ইন্ডিয়া, তাদের এই সফরের মাধ্যমে এটা প্রমাণিত। এবং আপনারা শুনলে আরেকটু অবাক হবেন যে যখন ডক্টর রাজ্জাক সাবেক এই স্বৈরাচারী সরকারের কৃষিমন্ত্রী ভারত থেকে ফিরে এসে যখন ইন্টারভিউ দিচ্ছিলেন সাংবাদিকদের, তখন তিনি বলেছিলেন কোনো প্রশ্ন করা ছাড়াই, সাংবাদিকদের কোনো প্রশ্ন ছাড়াই তিনি বলছিলেন যে ভারত আমাদেরকে জামাত সম্পর্কে কোনো প্রশ্ন করেনি, আর জামাত ঠেকানোর কোনো ইস্যু আমাদের নেই। অপ্রাসঙ্গিকভাবে তিনি কথাটা বলেছিলেন। তো এটা পরিষ্কার যে ভারত জামাত সঙ্গে আলোচনা করেছে, জামাত সম্পর্কে সিদ্ধান্ত দিয়েছে এবং সেখান থেকেই তারা আল্লামা সাঈদীকে হত্যার পরিকল্পনা নিয়েই বাংলাদেশে ফিরেছে এবং তারা বাংলাদেশে ফেরার মাত্র 6 দিনের ব্যবধানে তারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে।